পৌঁছেছি কালাইন বাজার। এখানে আমরা এসেছি সন্দীপ দাসের বাড়িতে। এখানকার সবাই তাকে সানো নামে বেশি জানেন এবং তিনি আবার কংগ্রেস টিকিটের একজন প্রবল দাবিদার। আপনারা জানেন ডিলিমিটেশনের পর কাঠিগড়ার যে চিত্র হয়েছে তাতে প্রায় হিন্দু ভোট ৪৫,০০০ বেশি। এইরকম একটা প্রেক্ষাপটে সন্দীপ দাস এবার কংগ্রেসের টিকিট চাইছেন। কংগ্রেসের আরো দাবিদাররা আছেন। তো আমি সন্দীপ দাসের কাছে প্রথমেই জানতে চাইব যে আপনি কংগ্রেস দলের টিকিট চেয়েছেন, আপনি কংগ্রেস দলের সঙ্গে কতদিন থেকে জড়িত? দেখুন, যারা কিশোর বাংলা দর্শক বা শ্রোতা আছেন তাদের সবাইকে আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথম ব্যাপার হচ্ছে, দেখুন, আমি প্রায় দীর্ঘ ৩০ বছর থেকে কংগ্রেসের সঙ্গে সরাসরি জড়িত এবং আমি জেলা কংগ্রেস সহ কালাইন ব্লক কংগ্রেস সহ বিভিন্ন দায়িত্বে আমি ছিলাম এবং সেই দায়িত্ব আমি আমার এই কর্মজীবনে আমি সঠিকভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেছি। আচ্ছা, কংগ্রেস ছাড়া আপনি সামাজিকভাবে কাঠিগড়ার জন্য আর কি কাজ করেছেন? কংগ্রেস সংগঠন বাদ দিয়ে আপনি কি করেছেন? দেখুন, আমি যখন স্কুল জীবনে ছিলাম তখন থেকেই আমি প্রায় দীর্ঘ ২৫ বছর একটা সামাজিক সংস্থার সঙ্গে জড়িত ছিলাম এবং সেটা এতদিন ধরে একটা সুনামধন্য সামাজিক প্রতিষ্ঠান ছিল, তার নাম কালাইন 5 স্টার ক্লাব। এই কালাইন 5 স্টার ক্লাবে আমার সময়ে সেখানে একটা গানের স্কুল ছিল, সেখানে একটা আর্ট স্কুল ছিল, সেখানে একটা সেলাই স্কুল ছিল। তাছাড়া আমরা খেলাধুলায় একটা 5 স্টার ক্লাব কালাইনে একটা কাঠিগড়ায় পরিচিত নাম ছিল। তাছাড়াও আমি কালাইন যে আমাদের যে সত্যরঞ্জন ডিগ্রি কলেজ, সেই ডিগ্রি কলেজে সেটা কালাইন তথা কাঠিগড়ার মানুষের ঠেলাওয়ালা রিক্সাওয়ালার চাঁদায়, নাইট সুপারের প্যাসেঞ্জারের চাঁদায় সেই কলেজটা হয়েছিল এবং সেই কলেজ বানানোর ক্ষেত্রে আমি সরাসরিভাবে যুক্ত ছিলাম এবং বর্তমানেও এই কলেজের আজকের দিনে আমাদের একটা শুভ খবর এবং একটা বিদায়ী খবর আছে যে ওই কলেজে যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন তিনি আজকের দিনে রিটায়ারমেন্ট করেছেন এবং নতুন দায়িত্ব নিয়েছেন। আমাদের এখানে মিহির সিনহা বলে একজন প্রভাষক, উনি দায়িত্ব পেয়েছেন আজকের দিনে এই কলেজের। তাই আমি সেই কলেজের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। আচ্ছা, আমরা শুনলাম সন্দীপ দাসের কাছ থেকে যে তিনি এই কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে বা বিভিন্ন সামাজিক কাজকর্মে তার অনেক অবদান রয়েছে, এটা আমরা তার কাছ থেকে শুনলাম। আচ্ছা, এই যে কাঠিগোড়ায় আপনি যে মনোনয়ন চাইলেন, কংগ্রেসের মনোনয়ন, কাঠিগোড়ায় তো এখন যে জনবিন্যাস তাতে আমরা দেখছি প্রায় ৪৫,০০০ হিন্দু ভোট বেশি। তো প্রচলিত একটা ধারণা আছে হিন্দু মাত্রে বিজেপির ভোটার, পদ্ম ফুলের সিম্বল দেখলে হিন্দুরা বিজেপিকে দলে দলে ভোট দেবেন। এরকম একটা প্রচলিত ধারণার মধ্যে আপনি এই যে টিকিটের দাবিটা করলেন, এটা তো এক ধরনের এটা করার কি লাভ কি হবে আপনার? একটা জিনিস দেখুন, আপনি যে প্রশ্ন করেছেন, প্রথমে আমি এই প্রশ্নটা আমি খণ্ডন করছি এই কারণেই যে কংগ্রেস যে রাজনীতি করে, কংগ্রেস হিন্দু মুসলিম সবাইকে নিয়ে রাজনীতি করে এবং কংগ্রেস দেশের অখণ্ডতায় বিশ্বাসী। আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের এখানে ৪০,০০০ ৪৫,০০০ ভোট বেড়েছে তো কি হয়েছে, আমাদের তো কংগ্রেস ক্যাডার আছে। বিজেপি মানে সব হিন্দু বিজেপি করে না। বিজেপি হচ্ছে আজকের দিনে যে হেমন্ত বিজেপি বা মামার বিজেপি চলছে, সেই বিজেপি হচ্ছে হিন্দুদেরকে জমায়েত করে এক জায়গায় জমায়েত করে বিক্রি করার, হিন্দু বিক্রির একটা দল মাত্র। যদি হিন্দু মুসলিম বা উভয় সম্প্রদায়ের ডেভেলপমেন্ট করে থাকে সেটা কংগ্রেসই করেছে এবং কংগ্রেস সেই আদর্শে বিশ্বাসী। আমিও সেই আদর্শে বিশ্বাসী বলে আমি কংগ্রেস করছি। কিন্তু মুখ্যমন্ত্রী বারবার বলছেন কংগ্রেস মিয়ার দল, একটা হিন্দু কংগ্রেসে থাকবে না, এরকম একটা কথা, এবং কিছু কিছু মানুষ এটা বিশ্বাসও করছে। তো আপনি কি আশা করছেন যে ধরুন আপনি টিকিট পেয়ে গেলেন, তো পাওয়ার পরও কি আপনি আশা করেন যে আপনি হিন্দু ভোট পাবেন? হিন্দু ভোট পাবো বলতে মানে মেজরিটি হিন্দু ভোট আমি পাবো।
এই আশা আমি করছি। বিশেষ করে আমাদের কালাইন ব্লকে যে 16টা জিপি আছে, সেই 16টা জিপিতে জন্মসূত্রে আমি কালাইনের হওয়ার দরুন সেখানে আমার অবাধ বিচরণ এবং বিভিন্ন সামাজিক কাজকর্মে আমি ওতপ্রোতভাবে জড়িত। আর যেহেতু আমি একজন হিন্দু, নিঃসন্দেহে হিন্দু মানুষরা আমাকে সমর্থন করবে এবং আমি এই বিশ্বাসী যে আগামী দিনে বিজেপির ক্যান্ডিডেট যেই হোক না কেন, উনি বাইরে থেকে হন, ভিতর থেকে হন, যেখান থেকেই হন না কেন, তাদের একটা পরিচয় আছে এলাকায়, যে ওরা হিন্দু বলে হিন্দুদের শুধু বিক্রি করছে। ওরা আসলে যে বিজেপি করছে সেই বিজেপি ওরা শুধু নিজেদের আখের গুছানোর জন্য ওরা বিজেপি করছে, এটা আমি বিশ্বাস করি। এবং এখানে কাটিগড়ার যারা জনগণের সেই একে আওয়াজ। আচ্ছা, কয়েকদিন আগে দেখলাম যে স্থানীয় প্রার্থী, বহিরাগত প্রার্থী সব বিরুদ্ধ বিজেপিতে ছিল। আপনাদের এখানেও দেখলাম কংগ্রেসের বিরুদ্ধে শুরু হয়েছে এবং কংগ্রেসের একজন নেত্রী ফরিদা পারভিন দেখলাম কিছু শব্দ প্রয়োগ করেছে, এটা নিয়েও একটা বিরাট বিতর্ক হলো। এই যে স্থানীয় বহিরাগত, তারপর ফরিদা পারভিনের বক্তব্য, এসব নিয়ে আপনি কি বলতে চাইছেন? এটা একটু আমি সংশোধন করছি আপনাকে একটা তথ্য, যে কাটিগড়াতে সর্বপ্রথম আওয়াজ তুলেছিল স্থানীয় প্রার্থীর আওয়াজ তুলেছিল কংগ্রেস। আচ্ছা, এবং তারপর সমস্ত বরাক উপত্যকায় এই স্থানীয় মুদ্রা নিয়ে সবাই সরব হচ্ছে। আজকের দিনে বিজেপিরাও বলছে যে আমরা স্থানীয় প্রার্থী চাই। এটা কিন্তু কাটিগড়া কংগ্রেসের আওয়াজ। আচ্ছা, আপনাদের আওয়াজ এটা কাটিগড়া কংগ্রেসের গণ আওয়াজ এটা। এবং কাটিগড়ার জনগণ দীর্ঘদিন থেকে উপেক্ষিত থাকার কারণে স্বাভাবিকভাবে এই জনগণের তরফ থেকে এই আওয়াজটা বেরিয়েছে। আর আপনি বললেন যে আমাদের ফরিদা পারভিনের কথা। ফরিদা পারভিন একজন নিষ্ঠাবান কংগ্রেস সংগঠক। হয়তো দেখুন, মানুষ মাত্রই ভুল হয়, ভুলবশত হয়তো স্লিপ অফ টাং একটা ওয়ার্ড বেরিয়ে গিয়েছে। উনি সেটা নিয়ে ক্লারিফিকেশন দিয়েছে, তাই এই ব্যাপারে আমি বিস্তারিত আলাপ করতে চাই। আচ্ছা, ঠিক আছে, আপনি সুন্দর বলেছেন। আমরা যদি কংগ্রেসের টিকিট যদি দেখি আপনার দলের, তো দেখা যায় কি আপনার দলের বেশিরভাগ সময় 95-95 পর থেকে বা 90-91 পর থেকে দেখা যাচ্ছে আপনার দলে বেশিরভাগই কাঠিগড়ার বাইরে থেকে প্রার্থী দেওয়া হচ্ছে। হ্যাঁ, বিজেপি তো আসি আপনার দল, তো দীর্ঘ 30-40 বছর হয়ে যাচ্ছে কাঠিগড়ায় কংগ্রেস স্থানীয় প্রার্থী দেয়। তো এই জায়গা থেকে কি আপনি আশা করছেন যে আপনি টিকিট পেতে পারবেন? আমি তো সম্পূর্ণ আশাবাদী যে দল আমাকে টিকিট দেবে। এবং যেহেতু জনগণ আমার সাথে আছেন, কাটিগড়ার জনগণ আমার সাথে আছেন, এবং সেটা এই স্থানীয় মুদ্রাটা জনগণের মুদ্রা, এবং এটার পিছনে কারণ আছে। দীর্ঘ 40 বছর ধরে আদতে আমাদের কাটিগড়ায় আক্ষরিক করতে কোনো ডেভেলপমেন্ট হয়নি। যে রাস্তাঘাট ছাড়া মানুষের যে নিত্যদিনের যে সমস্যা, সিমেন্ট ফ্যাক্টরি হচ্ছে, আপনারা যদি দেখেন না চোখে, এত সুন্দর সিমেন্ট ফ্যাক্টরি হচ্ছে, আপনি দেখেন না? সিমেন্ট ফ্যাক্টরি সরকার করেনি, ওটা প্রাইভেট ইন্ডাস্ট্রি। ওইটা নিয়ে আপাতত বিস্তারিত বলছি না, বলতে তো লাগবেই আমাদের কাটিগড়ার মানুষের ওইটা নিয়ে বলতে লাগবে। এবং আমরা এটা নিয়ে সরব আছি, কিছু ক্ষেত্রে আমরা সরব আছি। কারণ যেহেতু এটা কাটিগড়ায় হয়েছে, কাটিগড়ার মাটি, কাটিগড়ার জনগণ জায়গা দিয়েছেন, কিন্তু আমরা চাই যে কাটিগড়ার ওভারঅল ডেভেলপমেন্ট। এখান থেকে শুধু একটা ফ্যাক্টরি করে যারা পুঁজিপতি যারা করছে তারা তাদের এখান থেকে ব্যবসা করবে, কিন্তু স্থানীয় মানুষের কোনো উপকারে চাকরি পাবে, স্থানীয় মানুষ চাকরি পায়নি, এখনো পায়নি। আমাদের এটাই মুদ্রা যে স্থানীয়দেরকে এখানে নিয়োগ দিতে হবে। প্লাস ওই যে সিমেন্ট ফ্যাক্টরি হওয়ার কারণে আমাদের এখানে আবহাওয়া, আমাদের এখানে যে পরিবেশ, সেই পরিবেশটা অনেকটা ক্ষতি হচ্ছে। তাই এখানে যে পাশাপাশি গ্রাম যেগুলো আছে, সেই গ্রামের প্রত্যেকটা মানুষের হেলথ ইন্স্যুরেন্স করার দাবি আমরা রেখেছি স্টার সিমেন্ট কর্তৃপক্ষের কাছে।
আমরা অপেক্ষায় আছি স্টার সিমেন্ট কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কাটিগড়ার যে ডেভেলপমেন্ট, যেমন কাটিগড়ায় একমাত্র আমাদের প্রতিষ্ঠিত কলা বিভাগের একটা কলেজ ছাড়া আর কোনো সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কাটিগড়ায় নেই। কাটিগড়ার মানুষদেরকে শিলচর যেতে হয়, করিমগঞ্জ যেতে হয়। এখন আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, হ্যাঁ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, সায়েন্স স্ট্রিম নেই, কমার্স স্ট্রিম নেই, প্লাস কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু আমি একটু আপনাকে ইন্টারাক্ট করছি। এই যে আপনি যে কথাগুলো বলছেন, উচ্চশিক্ষার বিস্তার হয়ে গত 40 বছর এটা আপনি বলছেন, এবং রাস্তাঘাট এবং যেসব শিল্পটা হয়েছে তাতে অনেক সমস্যা আছে আপনি যেটা বলছেন। কিন্তু একটা এক্সপ্রেস হাইওয়ে হচ্ছে, এবং আমরা দেখলাম আজকে আমি আপনার বাড়িতে আসার আগে একটু ফিল্ড স্টাডি করলাম, দেখলাম যে এই নির্ধারিত জায়গাগুলোতে অনেকগুলো নতুন বুঝিয়ে ওঠা কনস্ট্রাকশন, তারপর গাছপালা দেখলাম, নার্সারি দেখলাম, এসব কি? দেখুন, একটা ব্যাপার হচ্ছে এক্সপ্রেস হাইওয়ে যেটা হচ্ছে আমাদের এখানে, এটা আমাদের কোনো লাভ নেই, কাটিগড়ার মানুষের কোনো লাভ নেই। কারণ ওই এক্সপ্রেস হাইওয়ে কিছু নিয়ম কানুন আছে। এখানে কাটিগড়ার জনগণরা সেই রাস্তা ব্যবহার করতে পারবে না। এটা এক্সিট এবং এন্ট্রেন্স যেটা, সেটা নির্ধারিত আছে, এবং ওটা কত কিলোমিটার পরে থামবে না থামবে সেটাও নির্ধারিত আছে। ওটা মেনলি আমাদের রাষ্ট্রের স্ট্র্যাটেজিক কারণে ওই রাস্তাটা করা হয়েছে। আর যেগুলো বলছেন আপনি, একটা জিনিস দেখুন, যে আপনি বলছেন ওইখানে বিভিন্ন ধরনের প্লেট বা গোটর হয়েছে। আমাদের সরকারের ব্যবস্থা যেটা, সেই ব্যবস্থার কারণেই এটা হচ্ছে। যেমন সরকারি হিসাবে সরকারি রাজস্ব মধ্যে প্রত্যেক এরিয়াতে প্রত্যেকটা জায়গার একটা নির্ধারিত মূল্য ধার্য করা হয়েছে। সাপোজ আমার যে বাড়িটা আছে, এই বাড়িটার মূল্য হয়তো সরকারিভাবে আছে 2 লক্ষ টাকা কাটা। কিন্তু প্র্যাকটিক্যালি এটা যদি কোনো লোক যদি এখানে কোনো জায়গা বিক্রি করে, তাহলে ওটা 10-12 লক্ষ বা তার ঊর্ধ্বেও হবে। তাহলে সরকারের একটা আইন আছে যে আমার জায়গা সরকারের জায়গা, ওটার জন্য কোনো মানে। কিন্তু সরকারি যেটা কম্পেনসেশন যেটা দেবে লোককে, সেটা সাফিসিয়েন্ট নয়। তার কারণে হয়তো কিছু মানুষ, কিছু লোক এখানে ঘর বানিয়েছে যাতে ওইটা রিকভার করা যায়, প্ল্যান করেছে বা গার্ডেন করেছে, ওইসবের জন্য হয়তো বা করেছে। আচ্ছা, আপনি যদি কংগ্রেস টিকিট পান, তাহলে আপনি জেতার ব্যাপারে কতটুকু আশা করেন? আমি 100% শিওর যে এখানে জেতা আমাদের নিশ্চিত। কারণ হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ স্থানীয় প্রার্থী চেয়েছে, এবং সেই স্থানীয় আমি আমার অতীতে আমার পদচিহ্ন কাটিগড়ায় রেখেছি। আমি কাটিগড়ায় জনগণের পাশে ছিলাম, জনগণের সাথে সম্পর্ক রেখেছি, এবং বিভিন্ন সামাজিক ব্যাপারে আমার কিছু না কিছু অবদান আছে। সেই হিসাবে মানুষ আমাকে গ্রহণ করবে এবং করছে, এবং আমার বিশ্বাস আমাকে টিকিট দিলে আমি জিতব। দর্শকরা আপনারা শুনতে পাচ্ছেন যে তিনি বলছেন যে টিকিট দিলে তিনি যেতে। আচ্ছা, আপনি কাটিগড়ার কোন, ধরুন আপনি টিকিট পেয়ে গেলেন, আপনি জিতলেনও, তো সেক্ষেত্রে আপনি কাটিগড়ার কোন সমস্যাটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে সমাধান করার চেষ্টা করবেন? সবচেয়ে বড় যেটা আমাদের কাটিগড়ায় যেটা বার্নিং সমস্যা, সেটা হচ্ছে ফ্লাড সমস্যা। বছরে সমুদ্র বরাক উপত্যকা তথা আসামে একবার ফ্লাড হয় জেনারেলি, কিন্তু আমাদের কাটিগড়ায় প্রত্যেকটা বছর 2-3 বার ফ্লাড হয়। সেই যে বন্যা সমস্যা, সেই বন্যা সমস্যাকে নিরসন করার একটা চেষ্টা থাকবে। তাছাড়া আমাদেরকে সামান্য কাজে আমাদেরকে শিবচর যেতে হয় জেলা সদরে। কাটিগড়ায় আজ পর্যন্ত কোনো সাবডিভিশন হয়নি। কাটিগড়ায় কোনো উচ্চশিক্ষা সমজেলা তো হয়েছে কাটিগড়ায়, কি সমজেলা না, সমজেলা হয়নি, ওইটা বালকা। কাটিগড়ায় কোনো সমজেলা হয়নি। ওইটা যে বা যারা বলছে ওরা ওই আগেকার দিনের মতো বালকা দিতে এসেছে, এটাই হচ্ছে। এবং কাটিগড়ার অনেক সমস্যা আছে। সমস্যা বলতে বেরোজগারি সমস্যা আছে। আমরা যদি পার্শ্ববর্তী মেঘালয় না হতো, তো তাহলে আমাদের এখানে দিনমজুর যারা আছে
তাদেরকে না খেয়ে মরতে হতো। তো আপনি বলতে চাইছেন যে যে বন্যাটাকে আপনি প্রথমে অগ্রাধিকার দেবেন? হ্যাঁ, যদি আমার ঘর না থাকে, যদি আমি ঘরে বাস করতে না পারি, তাহলে আমি আমার যে জীবনযাপন কিভাবে করব? আচ্ছা আচ্ছা, ধরুন বিজেপিতে একটা টিকিট নিয়ে একটা চাপানোতর চলছে, কমলাক্ষদের প্রকাশ্য টিকিট হলে স্থানীয়রা বিরোধিতা করবে। ধরুন আপনি কংগ্রেসের টিকিট পেয়ে গেলেন, বিজেপি যদি কমলাক্ষদের প্রকাশ থেকে টিকিট দেয়, সেক্ষেত্রে কি আপনি একটু বাড়তি সুবিধা পাবেন? আমার বিশ্বাস, বা ধরুন স্থানীয় কাউকে দিল, সেক্ষেত্রে কি আপনি একটু সুবিধায় পড়বেন, এরকম কিছু আছে? আমার বিশ্বাস, আমি রাজনৈতিক দিক দিয়ে এটা বিচার করেছি বা চিন্তা ভাবনা করছি, যে কেউ বিজেপির টিকিট পাক, আমরা এবার কংগ্রেস দল কাটিগড়ায় জিতবে 100% আমরা শিওর। সেখানে হয়তোবা আমাদের পলিসিটা চেঞ্জ করতে হবে, কারণ কাটিগড়ার মানুষের মুদ্রা আওয়াজ বা কথা হলো যে এখান থেকে আমরা স্থানীয় প্রার্থী চাই, এবং আমাদের যে কথাগুলো, আমাদের যে সমস্যাগুলো, সেই আওয়াজটা দিশপুরীতে নিয়ে যেতে পারবে। এবং এখানের জল, জমিন, জঙ্গলের যে পরিবেশ পরিস্থিতি এবং ভৌগোলিক অবস্থান সম্বন্ধে যার ধারণা আছে, তাকেই আমরা এবার নির্বাচিত করব। দর্শকরা, আলোচনা শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আপনারা দেখছেন যে সন্দীপ দাস দীর্ঘদিন থেকে কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত, এবং শুধু তিনি কংগ্রেস রাজনীতি নন, তিনি সাধারণ মানুষের সঙ্গে তার একটা অতপ্রত যোগাযোগ আমরা দেখেছি। এবং তালাইনের আপনার ফার্মেসিটার নাম কি? মাতৃ মেডিকেল স্টোর, যেটা তার আছে, এটা এখানে একটা আড্ডা হয়, এবং সেই আড্ডায় সব দলের লোকেরা এখানে আসেন, তিনি সবার সঙ্গে মেলামেশা করতে পারেন। তো কাঠিগড়াবাসীর প্রতি আপনার যদি কোনো বার্তা থাকে, এটা আমাদের মাধ্যমে দিতে পারেন। আমি কাঠিগড়াবাসীকে এটা আশ্বস্ত করতে চাই যে আমাদের কাঠিগড়ার সামাজিক পরিবেশ, যেটা 20-25 বছর আগে যে পরিবেশ ছিল, সেই পরিবেশটা ফিরিয়ে আনার দায়িত্ব আমার। আপনারা সহযোগিতা করবেন। আমি কাঠিগড়াকে এই সামাজিক দিক দিয়ে, যে আমাদের সামাজিক সম্পর্ক যেটা ছিল কাঠিগড়ায়, দেখুন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সব বাগান শ্রমিক, সব সম্প্রদায়ের মানুষ বসবাস করে, এবং সবার মধ্যে আমাদের একটা সামাজিক সম্পর্ক আছে। সেই আর্থিক সম্পর্কটা আমাদের এই বিজেপির উপশাসনের ফলে, বিশেষ করে মামা মানে হিমন্ত বিশ্ব শর্মার কার্যকালে এটা ব্যাহত হয়েছে, এবং সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছে। সেই নিরাপত্তাটা ফিরিয়ে আনার জন্য সর্বতভাবে চেষ্টা থাকবে, এবং কাঠিগড়ার মানুষ যাতে সাধারণ জীবনযাপন করতে পারে, সাধারণভাবে যেটা ব্যবসাপাতি করতে পারে, রুটি নিয়ে চিন্তা করতে পারে, সেই পরিবেশ গড়ার দায়িত্ব আমি নিজে থেকে আমার কাঁধে নিচ্ছি। আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আশা করি কাঠিগড়াকে পুরোনো জায়গায় এই দিক দিয়ে ফিরিয়ে আনবে। অনেক ধন্যবাদ সন্দীপ দা আপনাকে, আপনি খুব সুন্দরভাবে আপনার বক্তব্য উপস্থাপন করেছেন। আশা করি আমরা আমাদের তরফ থেকে আপনার অনেক অনেক সাফল্য